থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Bhoot FM, the night comes alive with Graminphone. তালসার হাসপাতাল থেকে আমি শামীম। যারা নিয়মিত ভূত ফিল্মের ঘটনা শোনেন তারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে তালসার হাসপাতালে আমি একটি ঘটনা ভূত ফিল্ম বলেছিলাম। এই ঘটনাটি ছিল একটি কাঁঠাল গাছ কেন্দ্রিক। একটি কাঁঠাল গাছে আমি একটা কঙ্কাল ঝুলিয়ে একটি বিপজ্জনক মুহূর্তের সম্মুখীন হয়েছিলাম। আজকে বলবো সেই কাঁঠাল গাছের শেষ অথবা দ্বিতীয় পর্ব। ঘটনাটি ঘটেছিল বর্ষাকালে। যে বর্ষাকালটা চলে গেল, এই বর্ষাকালের কোন একটা রাতে রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে। মাগরিবের নামাজ পড়ে সবাই বাড়িতে চলে এসেছে। আমি জানালাটা খুলে বসে আছি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ করেই কিন্তু সাইজটা একটু ছোট হয়ে গেছে। আমার চোখে মনে হলো যে লোকটি আগের সাইজে নেই, একটু ছোট ছোট লাগছে। আগে যেরকম লম্বা একটু স্বাভাবিক মানুষের মতো ছিল, এখন মনে হচ্ছে যেন একটু বাচ্চা টাইপের। তো আমি চিন্তা করলাম এটা কেমন হলো। তো যাই হোক, আমার হঠাৎ করে প্রথম ঘটনাটার কথা মনে পড়ে গেল। যেহেতু এই কাঁঠাল গাছ নিয়ে একটি ঘটনা ঘটেছিল, আমার একটু ভয় ভয় লাগছিল। আমি চিন্তা করলাম যে এটা নিয়ে আমি আর সাত পাস না করে আমি বাড়ির দিকে চলে যাব। আমার বাবা কাঁঠালের দরকার নেই, আমি বাড়ি যাই। আমি প্রাচীরটা পার হয়ে যখন কাঁঠাল গাছের নিচে দিয়ে একটু সাইড দিয়ে চলে যেতে গেলাম, তখন একটি শব্দ আমার কানে ভেসে এলো। বলল, আর কোনোদিন এই গাছের কাঁঠাল কেউ খেতে পারবে না। আমি জানি না কেন এই লোকটি এই কথাটা বলল। আমি এই কথাটা শুনে আমি পিছনে না তাকিয়ে দৌড়ে চলে গেলাম বাড়ির দিকে এবং বাড়ি থেকে টর্চ লাইটটি নিয়ে এসে দেখলাম সেখানে কাঁঠালগুলো পড়ে আছে, লোকটি আর নাই। কিছুটা ভয় লাগলেও আমি কথাটা কাউকে বললাম না। বাড়িতে চলে আসলাম। চলে এসে চিন্তা ভাবনা করলাম ব্যাপারটা কি, এটা কি কোনো চোট ছিল নাকি অলৌকিক কিছু ছিল। আমি জানি না কেন এরকম হলো। পর মুহূর্তে দু একদিন পরে দেখলাম গাছের পাতাগুলো আস্তে আস্তে নরম হয়ে আসছে, ঝুলে পড়ছে। পাতাগুলো সব হলুদ হয়ে গেছে। একটা সময় মোটামুটি 7 দিনের ভিতরেই গাছের পাতা সব পড়ে গেছে। সম্পূর্ণ গাছটা মরে গেল মাত্র 15 দিনের ভিতরে। জলজান্ত প্রমাণ। যারা তালসার গ্রামে আছেন বা তালসার গ্রাম চেনেন, কোটচাঁদপুর থানার ভিতরে তালসার হাসপাতালের ভিতরে একটি কাঁঠাল গাছ এই মুহূর্তে আজকে যারা ভূত FM শুনছেন তারা কালকে যে দেখতে পাবেন কাঁঠাল গাছটি এমন অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে, এমন অদ্ভুত দেখা যাচ্ছে। গাছের একটা পাতাও নেই, গাছটা মরে খাড়া হয়ে পড়ে আছে। কি ভয়ঙ্কর দেখা যাচ্ছে। গাছটা একটি অদ্ভুত ভাবে হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে। যে গাছটার কাণ্ডের ভিতরে একটি অদ্ভুত কালার, অদ্ভুত একটি মাটি লেগে আছে। জাস্ট এটা বিশ্বাস করতে গেলে শুধুমাত্র তালসার গ্রামবাসী বিশ্বাস করবে, কারণ তালসার গ্রামবাসী জলজান্ত প্রমাণের এই ঘটনাটি দেখতে পাচ্ছে। এবং এই গাছটি বা এই গাছটির কাছে একটি ছাগল, গরু বা একটি মানুষ কখনোই যায় না। এমনকি এই গাছটির একটা ডালও কেউ ভাঙতে পারেনি। আমি জানি না কেন। ঘটনাটি অনেকের অবিশ্বাস হতে পারে, কিন্তু তালসার গ্রাম থেকে তো শুনছে অনেকে। একটু দেখুন, মিলিয়ে দেখুন আমার কথাটা ভুল কিনা। আমি জানি না কোন পরিস্থিতিতে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিলাম বা কি, আমি ঠিক জানি না। আমার উত্তর বা আমার এই মনের প্রশ্ন কখনো উদ্ঘাটন হবে কিনা আমি জানি না। ধন্যবাদ। ঘটনাটি আমি শেয়ার করলাম আপনাদের মাঝে, আপনারা শুনলেন। ভূত FMকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও এবং যিনি কষ্ট করে অডিও ক্লিপটি পাঠিয়েছেন। আমি চাই যে আপনারা অনেক অনেক ঘটনা পাঠান আমাদেরকে এবং সেই ঘটনাগুলো আমরা পড়ে শোনাতে চাই, শেয়ার করতে চাই আপনাদের সাথে। এবং প্রচুর ঘটনা চাই। যেরকম ঘটনা আপনি লিখে পাঠাবেন সেরকম ঘটনা চাই। যেরকম ঘটনা আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন সেই ঘটনাও আমরা চাই। এবং অফুরন্ত ঘটনা চাই, তাহলে ভূত FM আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারবো এবং আপনাদের পছন্দ মতো আমরা ঘটনা শোনাতে পারবো। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাকে লিখছেন যে আজকে বেশ ভয় লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সারা সপ্তাহের কষ্ট যখন তখনই সফল মনে হয় যখন দেখি যে আপনারা লিখছেন যে আপনাদের ঘটনা ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন জাওয়াদ সাকিব, আছেন মার্শাল সানি, আমাদের সঙ্গে আছেন প্রীতম মন্ডল, খুলনা থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন এমডি মন্ডল, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও
আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি মুস্তাহিদ জাহান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মাইমুন রহিম আমাদের সঙ্গে আছেন, ওয়াহিদুজ্জামান সাইম, তামিদ আফনান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নুসরাত জাহান সোনা। এছাড়াও আমাদের সঙ্গে আছেন সাবিহা সাবরিন সাবা, আছেন রিয়া ইন্দ্রিয়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের প্রিন্স ফারহান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নির্ভীক সেনগুপ্ত সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সাথে পুরোটা সময় থাকবেন আশা করি। এবং আমাদের ঘটনাগুলো আজকে আপনাদের ভালো লাগছে জেনে আমাদেরও খুব ভালো লাগছে। এবং আমাদের ইমেল করার অ্যাড্রেসটা আমি একটু ছোট্ট করে বলে দিই, যারা আপনাদের ঘটনা পাঠাতে চান আমাদেরকে তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমাদের সঙ্গে রিজওয়ান মাহমুদ হৃদয় আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাজ, আমাদের সঙ্গে আছেন আকিব শরীফ আছেন, আমাদের সঙ্গে সামিয়া সালসাবিল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মেহরিন মন আমাদের সঙ্গে আছেন, এমডি আবির, আরাফাত আকন্দ আমাদের সঙ্গে আছেন এবং তিনি একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছেন। ঘটনা শেয়ার করলে ইমেল করা সবচেয়ে ভালো। আহমেদ আসিফ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন উদয় কুমার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মেহরাব হোসেন আছেন আমাদের সঙ্গে, কারণ কেপি আমাদের সঙ্গে আছেন, তিনি ওয়েস্ট বেঙ্গল হালদা টাউন থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আর ইস্তানভীর সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের সাথে আপনাদের যে ভালো লাগা সেটা শেয়ার করার জন্য। এবং আমি এখন চলে যাব আরো একটা ইমেইলে, যে ইমেইলটা আমাকে পাঠিয়েছেন আপনাদেরই একজন এবং আশা করছি যে এটিও আপনাদের ভালো লাগবে। এবং সেই ইমেলটাই এই মুহূর্তে আমি পড়তে যাচ্ছি, একটু বড় এবং আশা করছি ধৈর্য নিয়ে আপনারা শুনবেন এবং পুরো সময় এনজয় করবেন সেটাই আশা করব। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। করছিল সূর্যাস্ত মিস হওয়ার জন্য, কিন্তু ড্রাইভার যেন কিছু অশুভ আভাস পাচ্ছিল এবং মাঝে মাঝে ভয় শিউরে উঠছিল। অথচ সুজয় ও সোমা আপন খেয়ালে মুশকুল। উচ্চ শিক্ষিত যুব সমাজের কর্ণধার তারা কি বা বুঝবে। বৃষ্টি থামতে থামতে প্রায় 7:30টার মতো বেজে যায়। ওরা আবারও রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর সোমা আচমকা দেখে একটা সাদা কাপড় জড়ানো বয়স্ক লোক গাড়ির সামনে হঠাৎই চলে আসে। আতঙ্কে সোমা গাড়ির ড্রাইভারকে ব্রেক করতে বলে। ড্রাইভারও তৎক্ষণাৎ ব্রেক করে এবং কিছু বুঝে ওঠার আগে গাড়িটা সজোরে একটা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। অবাক হয়ে যায় সুজয়। জিজ্ঞেস করলে সোমা কিছু বলে ওঠার আগে দেখে ওখানে কোনো বয়স্ক লোক বা কেউই নেই। তবুও সোমা সবটা খুলে বলে সুজয়কে। সুজয় কিছুটা হেসে বলে এই সব হ্যালুসিনেশন, হয়তো বৃষ্টির পর ঘন কুয়াশার রিফ্লেক্ট করে কিছু একটা হয়েছে। তারপর আবার ওরা রওনা দেয়। এরপর সোমা আর কিছু বলেনি। ওর বুকের মধ্যে একটু একটু করে অশুভ কিছু একটা দানা বাঁধছিল। যাই হোক, 9:15 নাগাদ ওরা বকখালি পৌঁছলো। কটেজ আগে বুক করা ছিল। ট্রাভেল এজেন্সির প্রোটোকল অনুযায়ী গ্যাস ড্রপ করে ড্রাইভার সেদিনই কলকাতা ফিরতে হবে তাকে। তাই আর দেরি না করে সুজয় ভালো রকম বকশিস দিয়ে তাকে ছেড়ে দিল। যদিও আতঙ্কিত ভয়ার্ত ড্রাইভারকে দেখে সোমা অনুরোধ করেছিল সেদিনের রাতটা থেকে যেতে, কিন্তু কিচ্ছু করার ছিল না। ড্রাইভার ভয়ে ভয়ে বিদায় নিল। এদিকে সোমারাও নিজেদের নির্দিষ্ট ঘরে চলে গেল। এরপর সেদিন রাতে আর কিছু ঘটেনি। পরের দিন সকালে ব্যালকনিতে এসে সোমা বুঝতে পারে কি অপূর্ব এই বকখালি সমুদ্র সৈকত, আর কটেজটাও অতুলনীয়। তিন পাশে ঝাউ ও সুন্দরী গাছে ঘেরা, শুধু সামনের টুকু খোলা
বিস্তীর্ণ সৈকত। সকালের চায়ের কাপে চুমুক দিয়ে টিভিতে নিউজ চ্যানেল স্ক্রল করতে করতে হঠাৎই একটা খবর দেখে সুজয় আঁতকে ওঠে এবং সোমাকে ডেকে দেখায় গতকালের সেই ট্রাভেল এজেন্সির ড্রাইভারের রহস্যজনকভাবে মৃতদেহ গাড়ি সহ রায়চকের 3 মাথার মোড়ে পাওয়া যায়। সোমা ভয়ে দুঃখে একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, কত করে বলেছিলাম দাদা আজকে রাতটা থেকে যাও, কালকে সকালে যেও। এমন সময় হঠাৎ দক্ষিণের জানালা খুলে যায় এবং একটা হালকা অথচ কনকনে বাতাস এসে সোমার কানকে ছুঁয়ে যায় এবং কোনো এক অশরীরী অশুভ যেন ফিস ফিস করে বলে যায় যে সেই মেরেছে ড্রাইভারকে। সোমা আঁতকে ওঠে। এরপর সুজয় কি হয়েছে জানতে চাইলে সোমা কিছু না বলে চুপ করে বসে থাকে। কি বা বলবে সে, নিজেও তখন পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না। এরপর থেকে সোমা কেমন যেন আনমনা হয়ে যায়। দুপুরে ওরা যখন সমুদ্রে স্নান করতে যায় তখন কোথা থেকে এক পাগল হঠাৎই তাদের সামনে চলে আসে এবং অপ্রাসঙ্গিক ভাবে সোমাকে জোর গলায় বলতে থাকে, মরবি, তুই মরবি, বাঁচতে চাস তো এখান থেকে চলে যা, যা বলছি। ও তোকে ছাড়বে না, ছিঁড়ে ছিঁড়ে খাবে, চলে যা, চলে যা এখান থেকে। সোমা ভয়ে শিউরে ওঠে। সুজয় পাগলটাকে দাঁড়ালেও একটা বিকট অট্টহাসি দিতে দিতে বললে, মরবি, সব মরবি, বলতে বলতে চলে যায়। তারপর সোমার মন মেজাজ দেখে সুজয় সেদিনের মতো সোমাকে নিয়ে কটেজে ফেরে। বিকেলে সোমা সুজয়কে বলে যে ওর আর এখানে ভালো লাগছে না, ও ফিরে যেতে চায় কলকাতায়। সুজয় আশ্বস্ত করে বলে, ও কিছু না, তুমি কিছু ভেবো না, ওসব নিয়ে সব ঠিক হয়ে যাবে। তুমি সকালের ব্যালকনিতে বসে বিকেলের শোভা উপভোগ করো, আমি ততক্ষণে সামনের স্টল থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে আসি। এই বলে সুজয় চলে যায়। সোমাকে কি হয়েছে জানতে চাইলে সোমা যেটা বলে এর চেয়ে ভয়ঙ্কর, রোমহর্ষ, বিভৎস আর কে ছিল সেই পিশাচিনী মেয়েটা যেখানে বসেছিল। সুজয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সেদিনের পর থেকে তেমন কোনো ঘটনা ঘটেনি বলে আমি আর ওঝা কবিরাজের কাছে যাইনি। তবে রাতে আমি যখনই বিছানায় ডান পাশে ঘুমাতাম তখনই সোমা উগ্রভাবে রেগে আমাকে বিছানা থেকে ফেলে দিত। যবে থেকে বাম পাশে ঘুমাতে শুরু করি আর কিছু ঘটেনি। কিন্তু এখন দেখছি, এই বলে সুজয় থেমে যায় এবং সোমাও বলে যে সুজয় তো শপিং এ গেছিল, সেই বকখালি থেকে আসার পর সে তেমন কিছু দেখেনি। এরপর সুজয় সিদ্ধান্ত নেয় আর নয়, ওরা কোনো ওঝা বা কবিরাজের কাছে যাবেই। এখন সোমা, সুজয়, পিঙ্কি খুশিতে আছে, আর কোনো ঘটনা ঘটেনি। ওঝার দেয়া তাবিজ ওরা এখনো পড়ে। তবে ঘটনার উৎস জানতে চাইলে ওঝা বলেছিল ওই লেবু লঙ্কার মালা কোনো সাধারণ মালা ছিল না, কোনো এক অশরীরী পিশাচিনীর কুঞ্জর থেকে কুঞ্জরের মালা ছিল এবং উচ্চশিক্ষিত সুজয় সোমা তোয়াক্কা করেনি কুসংস্কার বলে, তাই এই ফল ভোগ করতে হয়েছে। আমার ধন্যবাদ এই এত বড় ঘটনাটি যোগ্য মনে করে উপস্থাপন করার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমার দেশের বাড়ির ঠিকানা দেশ ভারতবর্ষ, রাজ্য পশ্চিমবঙ্গ, জেলা পশ্চিম মেদিনীপুর, থানা বেলদা, গ্রাম চড়াইগ্রাম। তো এই ছিল ঘটনা। আমার মনে হয় আমার একটা ছোট্ট বিরতি নেই এবং বিরতির পরে আবারও ফিরে আসছি নতুন ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Exclusively on FusionBD.com. Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও ফুর্তি FM। আমি রাসেল আছি সাথে। The night comes alive with Graminphone. And আমাদের নতুন একজন অতিথি এই মুহূর্তে আছে। সেই অতিথির কাছে আমরা ঘটনা শুনবো এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমি আমার সামনে ফেসবুক খোলা আছে এবং আমি দেখছি যে সবাই লাস্ট ইমেলটার অনেক প্রশংসা করছেন, অনেক। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবার নাম পড়তে পারছি না সময়ের অভাবে। মিজানুর রহমান আছেন, কেয়ারফুল হৃদয়, এমডি কনক, নাহিদ নাইমুল, মেহরিন রহমান, নয়ন রকি, আমাদের সঙ্গে আছেন দুধ শ্রমণী,
এই যে আচ্ছা পড়তে পারছি না, রউফ ইসলাম আমাদের সঙ্গে আছেন, আদনান আমাদের সঙ্গে আছেন ইয়াসিন শাফিন সহ আরো অনেকে। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবেন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি আমার নাম নবেল হাসান, আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, আর আমি ঢাকা পলিটেকনিক্যাল লেখাপড়া করেছি। জি তো আমি সরাসরি চলে যাই আমার ঘটনায়। যে ঘটনাটি ঘটে সেটি আমার খুব কাছে একটা বন্ধুর সাথে, ওর নাম শুভ। আর ঘটনাটি ঘটে আমাদের মানিকগঞ্জে। আর ঘটনাটি ঘটে 2016 সালের রোজার মাস শুরু হওয়ার ঠিক আগের দিন রাতের বেলা। শুভ তখন একটা মোবাইল কোম্পানিতে মার্কেটিং এ চাকরি করতো। ওর কর্মস্থলটা ছিল ঘিওরে। তো সেদিন ঘটনাটি ঘটে, ওর কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় 10:30 বেশি বেজে যায়। ওর ঘিওর থেকে ওর বাসার দূরত্ব ছিল হেঁটে গেলে 20 থেকে 25 মিনিট সময় লাগে। শুভ সিদ্ধান্ত নেয় সে একাই হেঁটে হেঁটে বাড়ি যাবে। তো হাঁটতে শুরু করে। তো ঘিওর পার হবার পর পঞ্চরাস্তা নামক একটা জায়গা আছে, তারপরে যে রাস্তাটা ভ্যান, সেখানে বাড়ি টাড়ি খুব কম এবং কি রাস্তাটা বাঁশঝাড়ে ঘেরা, অনেকটা ভয়ানক পরিবেশের মতো রাস্তাটা। তো শুভ একাই চলতে থাকে। তো পঞ্চরাস্তা পার হবার পর ও কিছুক্ষণ পর একটা জিনিস অনুভব করে যে ও পিছনে পায়ের শব্দ শুনতে পায়। ওর মনে হয় যে ওর পিছনে কেউ হেঁটে আসতেছেন। তো পিছনে ঘুরে তাকায় কিন্তু কাউরে দেখতে পায় না। তো প্রথমে ভাবে ও মনের ভুল হয়তো বা হ্যালুসিনেশন। তো সামনে যেতে থাকে, তো ক্রমাগত এই শব্দটা বারবার শুনতে থাকে। তো পিছনে ঘুরে তাকায়, কাউরে দেখতে পায় না। পরে ও ভাবে যে রাতের বেলা তো পিছনে তাকানো ঠিক না, তো ওর মতো চলতে থাকে। তো হাঁটতে হাঁটতে যায়, কিন্তু ওর যে শব্দটা সেটা ওর পিছু ছাড়ে না। তো ওর সামনে একটা মসজিদ পড়ে, মসজিদের সামনে দাঁড়ায়। দেখা গেছে ভাই রাত 10:30, গ্রামে খুব একটা বেশি রাত না, আর ওই রাস্তায় সচরাচর মানুষ চলাফেরা করে। কিন্তু দুর্ভাগ্যবশত দিন ও অপেক্ষা করে, কারো দেখা পায় না। তো কিছুক্ষণ অপেক্ষা করে ও আবার চলতে শুরু করে। তো এরকম কিছুক্ষণ চলার পর ও একটা জিনিস খেয়াল করে যে ওর মনে হইতেছে যে ও যে জায়গাটা অতিক্রম করছে সে জায়গা আবার ফিরে আসতেছে। আবার ওর শরীরটা একটু ভারী মনে হইতে থাকে, আর মনে হইতে থাকে ও একটা ঘোরের ভিতর আছে। আর এই রাস্তাটা এমন না যে ওর কাছে নতুন, ও প্রতিনিয়ত এই রাস্তায় চলাফেরা করে, তবু ওর কাছে মনে হইতে থাকে। তখন ও একটা কাজ করে, ওর পকেট থেকে দিয়াশলাইটা বের করে দিয়াশলাইটা ফায়ার করতে থাকে। তো এভাবে চলতে থাকে। ও বিশ্বাস করে যে হয়তো আগুন টাগুন থাকলে খারাপ জিনিস ওর খুব একটা কাছে আসবে না। তো ওইভাবে চলতে থাকে। ওর বাড়ি পৌঁছানোর 5 মিনিট আগে একটা কবরস্থান পড়ে। তো কবরস্থানের আগে ওর একটা বন্ধুর বাড়ি আছে, তো বন্ধুর নাম বাবু। তো ও যখন বাবুদের বাসার সামনে আসে, ও একটা সিদ্ধান্ত নেয় যে ও বাবুকে ফোন দিবে, বাবুকে বলবে যে ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসার জন্য বা ওরে এগিয়ে দিয়ে আসার জন্য। তো ও বাবুর নাম্বারে ফোন দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ফোনটা অন্য একটা নাম্বারে চলে যায়। তো ও কয়েকবার ট্রাই করে, কিন্তু ও বাবুকে ফোন দিতে পারে না। তো বাবুদের বাসায় যায়, বাবুদের বাসায় যাওয়ার পর বাবুকে ডাক পারে, কিন্তু ও কোনো সাড়া শব্দ পায় না। তো ভাবে যে রাত হয়তো বা অনেক হয়েছে, বাবু ঘুমিয়ে পড়ছে, এত রাতে ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না। তো আবার হাঁটতে শুরু করে। ও কবরস্থানের খুব কাছাকাছি যখন চলে আসে, তখন ওর মোবাইল ফোনটা বন্ধ হয়ে যায়। তো অনেক চেষ্টা করে মোবাইল ফোনটা ও অন করতে পারে না। তারপর ও পকেটে ওর আরেকটা মোবাইল ছিল, সেটা বাটন সেট। তো বাটন সেটের টর্চটা অন করে, কিন্তু ভাইয়া ও একটা জিনিস খেয়াল করে যে স্বাভাবিকভাবে যে ওই মোবাইলের টর্চে যতটা আলো হয় কিন্তু ঠিক ততটা আলো হচ্ছে না। ও সামনের 1 ফিট এরিয়া পর্যন্ত ভালো মতো দেখতে পারতেছে না। তো তারপর ও দিয়াশলাই বের করে আবার ফায়ার করতে শুরু করে। তখন ও আবার খেয়াল করে যে দিয়াশলাইটা সাধারণত জ্বালানোর পর 4-5 সেকেন্ড জ্বলে থাকে, কিন্তু ও কোনো ক্রমে দিয়াশলাইটা জ্বলতেছে না। তো দিয়াশলাইটা জ্বলার সাথে সাথে দিয়াশলাইটা নিভে যাচ্ছে। তো ভয় পায়, প্রচন্ড রকমের ভয় পায়। তারপর আবার সামনে চলতে শুরু করে। তো যখন কবরস্থানটা ভালো মতো অতিক্রম করে, কবরস্থানের গেটের সামনে দাঁড়িয়ে কবরতে ও সালাম জানায়। তো কবরস্থান এরিয়াটা যখন ও পার করে, তা পার করার সাথে সাথে ওর শরীরে একটা গরম বাতাস লাগে। তো গরম বাতাস লাগার পর ওর অনুভূতিটা এরকম হয় যে ওর সবকিছু স্বাভাবিক, যে এতক্ষণ ওর শরীর ভার মনে হইতেছিল বা একটা ঘোরের ভিতর ছিল, এরকমটা আর মনে হয় না। তো মনে মনে খুশি হয়। তো তার ভিতর একটা জিনিস হয়, যখন ও কবরস্থানের একটু সামনে যায়, তখন ও পিছন থেকে একটা ডাক শুনতে পায়। তো শুভ এরকম বলে ওকে ডাকে। তো ডাকার পর ও ভাবে যে ওর পরিচিত কেউ, ও পিছনে ঘুরে তাকায়, কিন্তু ভাই ও কাউরে দেখতে পায় না। ও জাস্ট একটা সাদা আলো কবরস্থানের গেটের সামনে দেখতে পায়। আর ও তাকানোর সাথে সাথে 1 সেকেন্ডের ভিতর সাদা আলোটা ভ্যানিশ হয়ে যায়। তো ও আরেকটু যখন সামনে যায়, তখন আরেকটা ঠান্ডা বাতাস এসে ওর গায়ে লাগে।
ঠান্ডা বাতাসটা ওর লাগার সাথে সাথে ওর শরীর আবার আগের চেয়ে কয়েক গুণ ভারী মনে হইতে থাকে। তো ওর শরীরটা মনে হইতেছে ক্রমাগত ভারী হইতেছে, ও ফ্রিজ হয়ে যাচ্ছে, ওর শরীরের নিয়ন্ত্রণ আস্তে আস্তে হারিয়ে ফেলতেছে। ও ক্রমাগত চেষ্টা করে সামনে যাওয়ার জন্য, কিন্তু ও কি করতেছে ও নিজেও বুঝতে পারে না, ওর সেন্সটা খুবই কমে আসে। তো ওর যতটুকু মনে আছে যে ও সামনে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু বারবার মনে হইতেছে ও পিছনে ফিরে আসতেছে। তো একটা নির্দিষ্ট এরিয়ার ভিতর আবার ও ঘোরাঘুরি শুরু করতে থাকে। ওর যখন সেন্স কিছুটা আসে তখন ও শুনতে পায় যে বাবু বাবু এরকম একটা ডাক। ওর মনে হতে থাকে যে ও যে বাবুকে ডেকে আসছে ওই বাসায় বাবুকে কেউ ডাকতেছে, কিন্তু ও যেখানটা ছিল সেখান থেকে ভাইয়া বাবুদের বাসা ছিল অনেকটা দূরে। তো এত রাতে নির্জন শব্দ ভাইয়া ওই বাবুকে ডাকলে ওই শব্দটা ওর কানে আসার কথা না। আর ও আরেকটা জিনিস খেয়াল করে, তখন ও রাস্তা থেকে একটা ভিটার দিকে হাঁটতে শুরু করে। ভিটাটা ছিল রাস্তা থেকে খানিকটা দূরে। আর ভিটা বলতে মূলত ভাই এমন একটা বাসা যেখানে কেউ বসবাস করে না, এমন একটা বাড়ি। আর ভিটাটা নিয়ে অনেক খারাপ কথা প্রচলিত আছে, ভিটায় নাকি অনেকে অনেক খারাপ কিছু দেখতে পায়, কিন্তু এটা প্রায়ই মানুষ নাকি দেখতে পায়। তো ও যখন স্বাভাবিক হয় তখন ও বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পর ও ঘড়ির সময় দেখে, তখন ও ঘড়িতে সময় দেখতে পায় যে 12:37 বাজে। আর ও যখন বাবুদের বাসায় গিয়েছিল তখন ওর মনে আছে সময়টা ছিল 11:15 মতো। তো এই টোটাল টাইম ও কবরস্থানের আশেপাশে ঘোরাফেরা করে আসছেন। ও অনেক টায়ার্ড ছিল, তো বাবা মাকে জাস্ট বলে যে আমি বাসায় আসছি, এই বলে ঘুমাইতে যায়। ঘুমাইতে যাওয়ার পর ভাইয়া ও ঘুমাইতে পারে না। ও যখন বিছানায় শুয়ে পড়ে ওর মনে হইতেছে যে বিছানাটা দুলতেছে। ও বিছানা থেকে উপরে উঠে যাইতেছে, আবার বিছানা থেকে নিচে নেমে যাইতেছে। ও এনার্জি বাল্বের দিকে যখন তাকায় তখন মনে হয় যে এনার্জি বাল্ব 4 থেকে 5টা হইতেছে। তো লাইটটা নিভে যায়, তারপর ও ঘুমাইতে পারে না। ওর কাছে লাইট নিভানোর পর আরো বেশি খারাপ লাগতে শুরু করে। তখন ও যায় ওর বাবা মাকে ডেকে তুলে। বাবা মাকে ডেকে তোলার পর ওর বাবা মাকে সব খুলে বলার পর ওর স্থানীয় একটা মসজিদের ইমামের কাছে নিয়ে যায়। তো ইমাম ওর সামনে পানি এনে পরে ওর খাইতে দেয়। এই পানিটা ওর ভাইয়া ওর কাছে প্রচন্ড রকমের তিতা লাগতে শুরু করে। ওর জোর করে পানিটা খাওয়ানো যায় না, তারপর অনেক কষ্ট করে পানিটা ও খায়। খাওয়ার পর ইমাম ওকে বলে যে বাসায় নিয়ে যাওয়ার জন্য এবং বাসায় নিয়ে গোসল করে মশার নিচে ঘুমানোর ব্যবস্থা করার জন্য। যখন ওর বাসায় যায়, বাসায় যাওয়ার পর যখন গোসল করানো হয় তখন ওর মনে হতে থাকে যে ও মারা গেছে। মারা যাওয়ার পর যে ফরজ গোসলটা মানুষকে করানো হয় সেই গোসলটা করানো হইতেছে ওকে। তো ও গোসল করতে রাজি হয় না, ওরে অনেক জোর করে গোসল করানো হয়। এবং কি ও যখন মশার নিচে শুতে যায় তখন ওর মনে হইতে থাকে যে ওর কবরের ভিতর শোয়ানো হইতেছে। তো ঘুমে পরে পরদিন 10টার সময় ঘুম ভাঙে। যখন ওর ঘুম ভাঙে তখন ওর শরীরে প্রচন্ড রকমের জ্বর ছিল, প্রায় 104 ডিগ্রি জ্বর। আর মসজিদের যে হুজুর ইমাম তিনি বলেন যে সেদিন নাকি ওর অনেক খারাপ কিছু ওর পিছু নিয়েছিল। তো ওর অনেক ভাগ্য ভালো, এই কারণে ফিরে আসতে পেরেছে, তাছাড়া ওর বেঁচে থাকা কথা ছিল না। আর শুভর যে ধারণা সেটা যে ওর কানে যে বাবু বাবুর কথাটা বলছে এটা কোনো ভালো কিছু বা ভালো কোনো দিন বা ফিরেছে যে সে ওর জীবন বাঁচিয়েছে, তাছাড়া ওর বেঁচে থাকাটা সম্ভব ছিল না। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবারও বলবো যে আমাদের যারা ঘটনা এরকম পাঠাতে চান তারা চলে যান আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhwtfm@radio4.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন বা সরাসরি লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আমরা আরো একবার ছোট্ট একটা বিরতিতে যাব, তার আগে জানবি আমাদের ফেসবুকে দুটো পেজ, www.facebook.com/radio.ফুর্তি and www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি আমাদের আজকের পোস্ট দেখতে পারবেন, সেখানে লাইক দিতে পারবেন, কমেন্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি নতুন অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. ব্রেকে ফেসবুকের কমেন্টগুলো পড়ছিলাম। কেউ লিখছেন যে আমি দুটো ঘটনা পাঠিয়েছি, সেই ঘটনাগুলো সিলেক্টেড হয়েছে কিনা। সিলেক্টেড হলে ডেফিনেটলি আপনার ঘটনা পড়ে শোনানো হবে, আর সিলেক্টেড যদি না হয় তাহলে আবারও পাঠানো, সেটা আমার অনুরোধ। আর কেউ কেউ বলছেন যে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, তার জন্য আপনাকে লিখে পাঠাতে হবে ঘটনাটি, এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhwtfm@radio4.fm।
আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার জীবনের সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন, লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনাটি। আর আমাদের যে ফেসবুক পেজ www.facebook.com/bhutfm.russell, সেখানে গেলে আপনি দেখবেন একটা অপশনই আছে সরাসরি ইমেইল করার। সো বাটনটা প্রেস করে আপনি সরাসরি ইমেইলও করে ফেলতে পারবেন। আমরা চলে যাচ্ছি আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি বিপ্লব। জি আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে আসছি, শ্যামলী থেকে ঢাকা শহর। জি বলেন। আমার ঘটনা বেসিক্যালি নদী ভাঙন নিয়ে একটা ঘটনা। আমরা নদী ভাঙনে জানি যে বৃষ্টি পানিতে বন্যার পারে নদী ভেঙে যাবে সব সময়, কিন্তু আমার ঘটনাটা একটু অন্য। এটা শুনেছি আমার কাকার কাছ থেকে। আমি যখন নদীতে গোসল করতে গেছিলাম, আমার কাকা আমার সবাই স্বাস্থ্য ভাইরা মিলে, তখনকার ঘটনা একটা। আমার কাকা আমাদের একটা জায়গা দেখে তিনি বললেন যে এই জায়গাটায় নদী ভাঙেন একটা, এই যে কি জানিস নদী ভাঙনে অনেক কাহিনী ঘটে আমাদের এলাকায় সচরাচর আছে, কিন্তু আমি একটা ঘটনা জানি, তোরা শুনিস না মনে হয় এই ঘটনা। তখন তিনি বললেন এভাবে যে ওইখানে আগে একজন দুই ভাই থাকতো আর ফ্যামিলি থাকতো, তাদের মধ্যে এক ভাই ছিল বোবা। এখন নদী ভাঙতে ভাঙতে তাদের বাড়ির কাছে একজন চলে আসে এক সময়, আর 1-2 দিনের মাথায় ভেঙে দেবে বাড়িটা, এরকম পর্যায়ে চলে আসছে। এবং বোবাটা নদীর পাড়ে বসে মন খারাপ করে বসে আছে, যেহেতু ভাই বাড়ি ভেঙে যাবে, নদীর বাড়ি বসে আছে। তখন এক পাগল রাস্তা পাড়াতে যাচ্ছিল। পাগল যাওয়ার সময় তারা জিজ্ঞেস করে যে তোমার মন খারাপ কেন? তখন সে দেখায় বলে যে এই বাড়ি ভেঙে যেতেছে আমাদের, এই জন্য আমি মন খারাপ বসে আছি, কয়েকদিন পরে আমাদের ঘরটা ভেঙে গেছে, আমরা কই যাব? তখন ওই পাগলটা তারা দেখে মায়া হয় এবং তাকে একটা কাগজে কি লিখে যেতে বলে কি যে পানিতে ডুব দিয়ে যে দেখবা যে এখানে একদম বসে আছে, তার কাছে তুমি কাগজটা দিবা, দেখবা যে পরের দিন থেকে আর ভাঙবে না, সমস্যা হবে। এবং পাগলটা ওই পাগল এই যে বোবাটা পাগলটা কথা মতো ওই মানে ভাবছে, এবং ভাবতে সে দেখে বোবাটা কি করে বললো যে আমার বাড়ি ভেঙে যাচ্ছে? ইশারা ইঙ্গিতে সে দেখা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। দেখা দিচ্ছে ইঙ্গিতে। আচ্ছা, এখন তখন যখন ডুববে তখন দেখতে পাই যে শত লোক মাটি কাটতেছে নদীর পাড়ে। এখানে নদীর পাড়ে মাটি কাটতে কাটতে ভাঙতেছে, কাটতে যাচ্ছে। এবং একজন লোক বসে যে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এইভাবে ভাঙবে, এইভাবে কাটতে হবে। তখন সে ওই পাগলের কথা মতো আর কি সে ওনাকে দেয় লেটারটা দেওয়ার পর ওই লোকটা কিছু বলে না, সে ওই শ্বাসটা ফুরিয়ে যায়, তখন উপরে চলে আসে, কিছু বলে না, খালি চলে আসে। পরের দিন থেকে আর নদী ভাঙা বন্ধ হয়ে যায়, একদম স্টপ। কিছু দূর পর থেকে আবার নদী ভাঙা শুরু হয় এবং আজ পর্যন্ত ওই জায়গায় ভাঙে নাই। ওই জায়গায় যখন ব্রিজ বানানো হয়েছে ওই আবার চলে গেছে ওই এলাকা থেকে, পরে ভেঙে যায় উপর থেকে। ওই জায়গাটা এখন ওখানে আছে, আমাদের এলাকায় প্রচলিত ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনার